আজকের আমি ৮ নম্বর স্কুল করব। এর আগে 7টা স্কুল আমি করে দিয়েছি। তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নিও, এবং এই চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরপরে যখন আমি নতুন ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকের শুরু করা যাক। গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া ৮ নম্বর স্কুল। তো প্রথম কোশ্চেন, ৭,৮৩৯ সংখ্যাটি শতকের ঘরের স্থানীয় মান। শতকের ঘরে কত আছে? ৮ আছে, তাহলে স্থানীয় মান হবে ৮০০। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান কী হয়? ক্ষেত্রফল ভাজিত প্রস্থ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। বেলনের তল সংখ্যা কত? বেলনের তল সংখ্যা হচ্ছে ৩। বেলন হচ্ছে একটি চোঙ, নিরেট চোঙ বলতে পারো। নিরেট চোঙের দুদিকে দুটি তল আছে আর পাশে আর একটি তল, বক্রতল আছে। বেলনের তল সংখ্যা ৩। ঘনবস্তুর মাত্রা, যে কোনো ঘনবস্তুর মাত্রা হচ্ছে ৩ হয়। এরপরে দেখো ২ দাগে, ইটের প্রান্ত রেখা সংখ্যা। ইটের প্রান্ত রেখা সংখ্যা ১২টি। আমি আমার চ্যানেলে আয়তঘন দিয়েছি। ইট একটি আয়তঘন। আয়তঘনের প্রান্তরেখা শীর্ষবিন্দু তল সংখ্যা নিয়ে আমি ভিডিও দিয়েছি অলরেডি, তোমরা দেখে নেবে। যদি কেউ না দেখে থাকো ওটা দেখে নেবে। পঞ্চভুজাকৃতি ভূমি বিশিষ্ট পিরামিডের তল সংখ্যা কটি? ৬টি। তো আমি পিরামিড দিয়ে একটি ভিডিও দেব, তোমরা দেখে নেবে। পিরামিডের পঞ্চভুজ মানে তার সাইডে পার্শ্বতল ৫টা হবে। পঞ্চভুজ মানে তার পার্শ্বতল ৫টা হবে এবং ওপরে একটা তল, নিচে একটা তল, মোট ৫, ২, ৭টা হবে এখানে। আচ্ছা, পঞ্চভুজ পিরামিড বলেছে, সরি, প্রিজম বললে ৭টা হতো, পিরামিড হলে ৬টাই হবে। গতিবেগ স্থির থাকলে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে সময় কী হবে? বাড়বে। দূরত্ব বাড়লে সময়ও বাড়বে। ৭ থেকে ২৭ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কটি? ৭ থেকে ২৭ পর্যন্ত আছে, দেখো, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩। কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ৬টি আছে। যে ত্রিভুজের একটি কোণ ১১৫ ডিগ্রি সেই ত্রিভুজকে কি বলে? দেখো, ১১৫ ডিগ্রি মানে এটা ৯০ ডিগ্রির চেয়ে বেশি আছে, তাই একটি কোণ ৯০ ডিগ্রির চেয়ে বেশি হলে সেই ত্রিভুজটি স্থূলকোণী ত্রিভুজ হয়। ঠিক আছে। এর পরের কোশ্চেন ৩ দাগে ক, একক, আচ্ছা, বিজাতীয় শব্দটি সংখ্যাটি খুঁজে লিখতে হবে। মানে এর সঙ্গে যেটা বেমানান আছে সেটা খুঁজে বের করতে হবে। দেখো, একক, দশক, শতক আছে, ভাজকটা এখানে বেমানান আছে, তাই ভাজকটা এখানে দাগ দিতে হবে। আচ্ছা, লব, হর, ভগ্নাংশ আর রেখাংশ, এর মধ্যে দেখো লব, ভগ্নাংশ আর হর এটা হচ্ছে ভগ্নাংশের একটা ভাগ, ঠিক আছে, কিন্তু রেখাংশ এখানে হবে না। আচ্ছা, উচ্চতা, ক্ষেত্রফল আর বর্গক্ষেত্র, বাহু, এর মধ্যে দেখো সবগুলোর একটা নির্দিষ্ট পরিমাপ আছে। উচ্চতার একটা মান আছে, ক্ষেত্রফলের একটা মান আছে, বাহুর একটা মান আছে, কিন্তু বর্গক্ষেত্রের মান নেই। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মান হতে পারে, বর্গক্ষেত্রের বাহুর মান হতে পারে, কিন্তু বর্গক্ষেত্রের কোনো মান নেই। ঠিক আছে, তাই সবগুলো দেখো এখানে বর্গক্ষেত্রটা হবে না। এরপরে দেখো ২ গুণিতক ৩ ৬, ৩ গুণিতক ২ ৬, ৬ ভাজিতক ১ ৬, ১২ ভাজিতক ৩ কত হবে? ৪ হবে, তাই এটি হবে না।
9 এর 12, 3 এর 4, 15 এর 16, 21 এর 28 সবগুলো কিন্তু 3 এর 4 এর একই ভগ্নাংশ। ঠিক আছে, 3 এর 4কে গুণ করলে একই ভগ্নাংশ, কিন্তু 15 এর 16 পাবো না, তাই 15 এর 16 এখান থেকে আউট হবে। এর পরের কোশ্চেন দেখো, একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 120 বর্গমিটার এবং দৈর্ঘ্য 20 মিটার হলে বাগানটির প্রস্থ কত? তাহলে প্রস্থ সমান হবে ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। ক্ষেত্রফল কত? 120/20 সমান কত হবে? 6। ঠিক আছে, তারপরের কোশ্চেন, 12 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, 30 জন লোক ওই কাজ কত দিনে করবে? দেখো, 12 জন লোক একটি কাজ করতে পারে 15 দিনে, একজন লোক একটি কাজ করতে পারে 15 গুণিতক 12, কারণ বেশি দিন সময় লাগবে একজন লোকে। 30 জন লোক ওই কাজটি করবে, 30 ভাগ হবে, তাই এটা কাটাকাটি করলে বেরোবে 6 দিনে। অমলদের বাগানে কিছু চারা গাছ বর্গাকারে লাগানো আছে। একটি সারিতে 13টি করে চারা গাছ থাকলে মোট চারা গাছের সংখ্যা কত হবে? এটা একদম সহজ। দেখো, মোট প্রত্যেক সারিতে 13টি আছে, বর্গাকারে সাজালে কি হবে? 13টি সারি হবে, প্রত্যেক সারিতে 13টা মানে 13টি সারি হবে, 13 গুণিতক 13 মানে 169টি। ঠিক আছে, এরপরে ঘয়ের দাগে আছে একটি স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করো। স্থূলকোণী ত্রিভুজ মানে একটি স্থূলকোণ তোমাকে আঁকতে হবে। এখানে দেখো, চাঁদা বসিয়ে 120 ডিগ্রি, অথবা তুমি 90 ডিগ্রির চেয়ে বেশি 100, 110, 120, 130 যে কোনো একটা কোণ এখানে আঁকতে হবে তোমাকে। তারপরে দুটি বাহুকে এরকম যোগ করতে হবে। ঠিক আছে, সেটা স্থূলকোণী ত্রিভুজ হবে। আমরা কি জানি, যে কোনো ত্রিভুজের একটি কোণ যদি স্থূলকোণ হয় সেটি স্থূলকোণী ত্রিভুজ। তাহলে আমাকে আগে স্থূলকোণ একটা আঁকতে হবে, তারপরে বাহু দুটোকে যোগ করলে সেটা স্থূলকোণী ত্রিভুজ হবে। দেখো, বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার, কি কি? বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। এরপরে বলেছে, নিচের চিত্রলেখ থেকে আমাদের স্কুলে 2022 সালে বার্ষিক পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত গণিতে পাসের সংখ্যা। দেখো, এবার এইখানে একটা পুতুল মানে 10 জন ছাত্রছাত্রী বলেছে, তাহলে পঞ্চম শ্রেণীতে দেখো 5টা পুতুল আঁকা আছে মানে 50 জন, দ্বিতীয় শ্রেণীতে দেখো 3টি পুতুল মানে 30 জন, তৃতীয় শ্রেণীতে 3টি পুতুল মানে 30 জন, চতুর্থ শ্রেণীতে 4টি পুতুল মানে 40 জন, পঞ্চম শ্রেণীতে 4টি পুতুল মানে 40 জন। এরপরে কিছু কোশ্চেন করেছে, সেই কোশ্চেনগুলোর উত্তর দিতে হবে। দেখো, কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে বেশি পাস করেছে? এখানে দেখো 50 জন যেখানে আছে প্রথম শ্রেণীতে। তারপরে কোন কোন শ্রেণীর ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় সবচেয়ে কম পাস করেছে? দেখো, দ্বিতীয় আর তৃতীয় শ্রেণীতে 30 জন করে পাস করেছে, তাহলে দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে সবচেয়ে কম পাস করেছে। পঞ্চম শ্রেণীর কতজন ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় গণিতে পাস করেছে? পঞ্চম শ্রেণীতে দেখো 4টি পুতুল মানে 40 জন পাস করেছে। আচ্ছা, এর পরের কোশ্চেন দেখো, 5-এর দাগে 40 জন ছাত্রীর জন্য ছাত্রাবাসে 200 দিনের খাবার মজুদ আছে। যদি 60 দিন পরে 12 জন ছাত্র বাড়ি চলে যায়, তবে বাকি ছাত্রদের মজুদ খাবার কতদিন চলবে? এখানে দেখো, 40 জনের 60 দিনে তো খাওয়া হয়ে গেছে না, সেই জন্য 60 দিন বাদ দিতে হবে, তাহলে 40 জনের এখন 140 দিনের খাবার আছে। আচ্ছা, এরপরে 12 জন চলে গেছে মানে 12 বাদ দিতে হবে, 40 থেকে 28 জনের সেই খাবার কতদিন চলবে? তাহলে 40 জন লোকের 100 দিনের খাবার মজুদ আছে, একজন লোকের বেশি দিনের খাবার মজুদ আছে, তাহলে গুণ করতে হবে। 28 জন লোকের আবার এটা ভাগ করতে হবে, এটা কাটাকাটি করলে হচ্ছে 200 দিন চলবে।
এরপরে দেখো 14টি পাম্প মেশিন 200 দিনে কত 28,000 লিটার জল তুলতে পারে। 20টি পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে? দেখো 14টি পাম্প মেশিন 200 দিনে 28,000 জল তুলতে পারে। এবার একটি পাম্প 200 দিনে কম তুলবে, আবার একটি পাম্প একদিনে আরও কম তুলবে, আর 20টি পাম্প 125 দিনে সেটা গুণ করতে হবে, এটা কাটাকাটি করলে হচ্ছে 25,000 লিটার জল তুলতে পারবে। এরপরে আছে একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল 144 বর্গমিটার। বর্গাকার মাঠটির পরিসীমা কত? বর্গাকার মাঠটির পরিসীমা বের করতে হলে আমাকে একটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। একটি বাহুর দৈর্ঘ্য সমান 144কে বর্গমূল করতে হবে। 144কে বর্গমূল করলে হচ্ছে 12 মিটার। পরিসীমা কি হবে? 4 গুণিতক 12 মানে 48 মিটার। এরপরে দেখো 6 দাগে কি দিয়েছে? একটি সরল দিয়েছে। ঠিক আছে, সরল এখানে দেখো গুণ আর ভাগ ছাড়া কোনো কিছু নেই। যখন এইরকম থাকবে আমরা কি করব? প্রথম থেকে করে যাব। দেখো 6 5 30, আবার 30কে 4 দিয়ে 120, তারপরে আবার ভাগ আছে, ভাগ করব। 120কে 8 দিয়ে ভাগ করলে 15, আবার ভাগ আছে, ভাগ করব। 15কে 5 দিয়ে ভাগ করব 3, আবার 7 দিয়ে গুণ করব 21। এরপরে আছে দেখো একটি 5 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো এবং বৃত্তের ব্যাসার্ধ জ্যা চিহ্নিত করো। অথবা আছে 6 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করো। ত্রিভুজটি কি ত্রিভুজ বলো? এই ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? দেখো 5 সেমি বলেছে, তাহলে 0 থেকে 5 নেব আমরা, কিন্তু এই বর্ডার থেকে নেব না, 0 থেকে 5 নেব। তাহলে 0 থেকে 5 নিয়ে একটা লাইন আমরা টেনে নিলাম। লাইনটি টেনে নেওয়ার পর এবার পেন্সিল কম্পাসের সাহায্যে মাপ নেব। এটা মাপ নিলাম, 5 সেন্টিমিটার মাপ নিলাম। এটা কিন্তু 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বলেছে, তাই আমি এটাকে আর হাফ করিনি, 5 সেন্টিমিটারই করেছি। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দেয়, সেটাকে হাফ করতে হয়, কিন্তু এখানে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বলেছে। ঠিক আছে, সেই জন্য 5 সেন্টিমিটারেরই মাপ নিয়ে আমি বৃত্তটি অঙ্কন করলাম। আচ্ছা, আমি এখানে পেন দিয়ে করছি, তোমরা কিন্তু পেন ইউজ করবে না, তোমরা পেন্সিল ইউজ করবে। ঠিক আছে, জ্যামিতিতে ওখানে বেশিরভাগ কোশ্চেনে কিন্তু বলা আছে পেন্সিল এবং স্কেল, অথবা পেন্সিল এবং পেন্সিল কম্পাস এরকম বলা আছে। তারপরে এটাকে ব্যাসার্ধ কোনটা চিহ্নিত করছি, এটা হচ্ছে ব্যাসার্ধ। এবার এটা এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে ব্যাস, কেন্দ্র দিয়ে গেছে এটা ব্যাস। আচ্ছা, আর একটা বলেছে জ্যা, এটা হচ্ছে জ্যা। ঠিক আছে, তাহলে এর নামকরণ করে দিলাম। এটা হচ্ছে ব্যাসার্ধ। এটা এটা হচ্ছে ব্যাস, আর এটা হচ্ছে জ্যা। ঠিক আছে, আচ্ছা এরপরে যদি আমি দেখি, এরপরে দেখো 6 সেন্টিমিটার বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে বলেছে। তাহলে 6 সেন্টিমিটার আমি কেটে নেব, 6 সেন্টিমিটার কেটে নিলাম। 6 সেন্টিমিটার কেটে নিতে পারো, অথবা 6 সেন্টিমিটার লাইন করতে পারো। ঠিক আছে, তো আমি 6 সেন্টিমিটার নিচে আরেকটি লাইন করছি।
দেখো 6 সেন্টিমিটার লাইন করতে হবে। ঠিক আছে, এবার পেন্সিল কম্পাসের সাহায্যে আমাকে এই 6 সেন্টিমিটারের মাপটা নিতে হবে। নিয়ে উপরে একটি চাপ আমি কাটবো এবং উল্টো দিকে এদিকে বসিয়ে আরেকটি চাপ কাটবো, তারপরে এই এই ছেদ বিন্দু থেকে নিচে বাহুটিকে দুদিকে যোগ করব। যোগ করলে আমি একটি ত্রিভুজ পাবো। এই ত্রিভুজটা দেখো প্রত্যেকটি বাহু কিন্তু 6 সেন্টিমিটার আছে, তাই এই ত্রিভুজটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কিন্তু 60 ডিগ্রি হয়। ঠিক আছে, তাই প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি আমি লিখে দেব। ঠিক আছে, এটা কিন্তু সমবাহু ত্রিভুজ হবে। ঠিক আছে, কারণ প্রতিটি বাহু এটা সমান আছে, তাই এটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি তোমাদের কাজে লাগবে। আর আবার বলছি, এই চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এবং ভালো লাগলে লাইক করবে।